হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। আর আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি এর আগের ভিডিওতে অলরেডি বাংলা বিষয়ে সাজেশন দিয়েছি। আমার আজকের যে ভিডিও এই ভিডিওর আগের ভিডিওগুলোতে পরপর 3টা ভিডিও করেছি বাংলা সাজেশনের উপর। উচ্চ মাধ্যমিক 2025 বাংলা গুরুত্বপূর্ণ সাজেশন আমি পরপর 3টা ভিডিওতে পোস্ট করেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 HS 2025 টেস্ট অ্যান্ড অ্যানুয়াল এক্সাম এর ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। সাবজেক্ট হিস্ট্রি, ইতিহাস সাবজেক্টের উপর আজকে আলোচনা করব। তোমরা অনেকেই চিন্তিত যে তোমাদের একটা ভুল ধারণা আছে যে ইতিহাস অনেক পড়তে হয়, অনেক কিছু মনে রাখতে হয়, সন তারিখ, কবে ঘটেছে, কোন ঘটনা, সন্ধি, এগুলো মনে রাখতে হয়। অনেকের মনে থাকে না, যার জন্য ইতিহাস সাবজেক্টটা অনেকে নিতে চাও না। বিশেষ করে এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আছো যে ইতিহাস উচ্চ মাধ্যমিকে এডিশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিচ্ছ, অপশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিচ্ছ, মেন সাবজেক্ট হিসেবে ইতিহাসকে চুজ করছো না। এটা তোমাদের ভুল ধারণা। ইতিহাস এমন একটা সাবজেক্ট যে তোমাদের ইতিহাসটা পড়তেই হবে এবং জানতেই হবে। ভারতের ইতিহাস তথা বিশ্বের ইতিহাস আমাদের জানা খুব জরুরি। বিশেষ করে আমরা যে কোনো এক্সাম যখন দেব, কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো, জব এক্সামগুলো দেব, সেই পরীক্ষাগুলোতে কিন্তু ভারতের ইতিহাসের প্রশ্ন MCQ থাকে। যার জন্য আমাদের ইতিহাসটা জানা জরুরি, জানা দরকার। ভারতের ইতিহাস, ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে জমিদার যোদ্ধার আমল, বিভিন্ন রাজা মহারাজা, সুলতান, বাদশাহ, সম্রাট, বিভিন্ন বৈদেশিক আক্রমণ, এগুলো আমাদের ইতিহাসে জানাটা জরুরি। যার জন্য তোমাদের ইতিহাসটা নিতে হয়। অনেকে মেন সাবজেক্ট হিসেবে নিচ্ছ, আবার অনেকে এডিশনাল হিসেবে নিচ্ছ। কিন্তু এডিশনাল এবং মেন সাবজেক্ট দুটোরই কিন্তু একই কোশ্চেন হবে। যাদের এডিশনাল সাবজেক্টে হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে, তাদেরও যে কোশ্চেন, আর যারা মেন সাবজেক্ট ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদেরও একই কোশ্চেনে একই সময়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এখানে মেন এবং এডিশনালের কোনো ব্যাপার নেই, সেম কোশ্চেনে পরীক্ষা দিতে হবে। তার ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে যারা পড়াশোনা করছো, তাদের তোমরা পরীক্ষা দেবে 2025 সালে। এই 2025 সালের HS এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা খাতা এবং কলম নিয়ে বসো, আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, সময় নিয়ে দেখবে। এবং আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও। লিখে নিয়ে শুধু এই প্রশ্নগুলোই ভালো করে পড়বে। আমি আশা করি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, HS ক্যান্ডিডেট রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি আজকের আলোচনা বিষয় ইতিহাস সাজেশন, হিস্ট্রি সাজেশন। এই ইতিহাস বিষয়ের উপর আজকে আলোচনা হবে। তোমরা খাতা কলম নিয়ে বসো। শুরুতে যে কথাটা বলবো, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফিতে শর্ট কোশ্চেন কিন্তু সেম, কত 40 নম্বরে পরীক্ষা দিতে হয়।
অর্থাৎ ইতিহাস MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো, এই ধরনের প্রশ্নের উত্তর করতে হবে 24টি। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন SAQ এই ধরনের প্রশ্ন উত্তর লিখতে হবে 16টি। তাহলে ইতিহাসে MCQ প্রশ্ন উত্তর লিখতে হবে 24টি, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন SAQ লিখতে হবে 16টি। প্রতিটি প্রশ্নের মান 1। 24টি প্রশ্নের উত্তর ঠিক হলে 24 নম্বর পাবে, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টি ঠিক হলে 16 নম্বর পাবে। 24 আর 16 যোগফল হচ্ছে 40। 40 নম্বর তোমাদের শর্ট কোশ্চেন। এবং 8 নম্বরে লিখতে হবে 5টি। 8 নম্বরের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8। এরকম 8-এর প্রশ্ন লিখতে হবে 5টি, 5 8 40। তাহলে শর্ট কোশ্চেন 40, ব্রড কোশ্চেন 40। তাহলে 40 40 হচ্ছে 80। 80তে হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষা, আর 20 নম্বর হবে প্রজেক্ট। প্রজেক্টের উপর 20 নম্বর। এই 20 নম্বর প্রজেক্টে অনেকে 20তে 20 পায়। বেশিরভাগ স্কুলের টিচাররা 20তে 20 দেয়, হ্যাঁ দিয়ে দেয় 20তে 20। আবার অনেক টিচার আছে একটু কৃপণতা করে, ভাবে যেটা আমার ব্যক্তিগত নম্বর বেশি দেবো না, হ্যাঁ এরকম একটা মনোভাব, তাচ্ছিল্য মনোভাব, সংকীর্ণ মনোভাব। সেই সমস্ত টিচার অনেকে আছে 20তে 15, 16, 17, 18 এরকম দেয়। কিন্তু বেশিরভাগ শিক্ষক প্রজেক্ট নম্বর 20তে 20 দেয়। কেননা এটা কোনো কেউ মুখস্থ করে লেখে না, বা কেউ ওটা জেনে বুঝে লেখে না, সব কপি করে লেখে। স্কুল থেকেই প্রজেক্টের বইয়ের জেরক্স দেওয়া হয়, তারা দেখে দেখে খাতায় তুলে জমা দেয়। শুধু হাতের লেখাটার পার্থক্য থাকে, কারো হাতের লেখা স্পষ্ট বোঝা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, কারো হাতের লেখা স্পষ্ট বোঝা যায় না। এর উপর ডিপেন্ড করে নম্বরটা। তাছাড়া যেটা বুঝে লেখা বা না দেখে মুখস্থ করে লেখা সেরকম কোনো ব্যাপার নেই, সবাই দেখে লেখে, কপি করে লেখে। সেক্ষেত্রে নম্বর 20তে 20 দেওয়াটাই শ্রেয়। কিন্তু অনেকে সে 20তে 20 জায়গায় 15, 16, 17 দিয়ে থাকেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমি বলবো যে তোমরা ধরে রাখো যে প্রজেক্টে 20তে 20 পাবে। আর রিটেন পরীক্ষায় 80 নম্বরে তোমাদের 40-এ 40 শর্ট কোশ্চেন তুলতে হবে। শর্ট কোশ্চেন 40, অর্থাৎ MCQ 24টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 1। প্রশ্নের মান 1। MCQ এই 1-এর প্রশ্ন 24টা উত্তর সঠিক অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে 24টা উত্তর যদি তুমি অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে পারো, তাহলে সেখানে পাচ্ছ 24 নম্বর। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টি উত্তর ঠিক লিখলে 16 নম্বর। এই 24 এবং 16-র যোগফল হচ্ছে 40, 40 মার্কস। এই 40 মার্কস নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমার রিটেনে শর্ট কোশ্চেন 40 আর প্রজেক্টে 20। প্রজেক্ট 20, শর্ট কোশ্চেন 40, এই হলো 60 নম্বর হয়ে গেল। আর 8 নম্বরের 5টা লিখতে হবে। অনেক স্টুডেন্টই বলে পরীক্ষা দিয়ে এসে, মানে বিগত বছরের কথা বলছি অভিজ্ঞতার থেকে, অনেকেই বলে যে স্যার আমার 8 নম্বরের প্রশ্ন 5টাই কমন পড়েছে, হ্যাঁ কিন্তু 5টা লিখতে পারিনি। বললাম কেন? যে হাতের লেখা আমার স্পিড কম, স্লো লেখার জন্য আমি 5টা অ্যাটেন্ড করতে পারিনি। আমি 5টায় 3টা লিখেছি। কেউ বলে 2টা লিখে আরেকটা লিখতে যাচ্ছি, সে তখন খাতা নিয়ে নেয়, এরকম বলে। তার কারণ হচ্ছে সারা বছর তোমরা লেখার অভ্যাস করো না, মানে বাড়িতে প্র্যাকটিস করো না। এই প্র্যাকটিসের অভাবের জন্য পরীক্ষা হলে কমন পড়লেও তোমরা লিখতে পারছো না। এটা কিন্তু একটা প্র্যাকটিসের অভাব, যে অলওয়েজ প্র্যাকটিস। তোমরা বাড়িতে সবসময় প্র্যাকটিস করবে, যে কোনো 8 নম্বরের প্রশ্ন টাইম ধরে, ঘড়ি ধরে তোমরা লেখার অভ্যাস করবে, তাহলেই লিখতে পারবে। অনেক সময় কী হয়, 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পড়া সত্ত্বেও লেখা থাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর, তো 5টি তোমার কমন, 5টি তোমার জানা আছে, তোমার মুখস্থ আছে, কিন্তু হাতের লেখা স্লো থাকার জন্য, ধীরগতির জন্য তুমি লিখতে পারছো না। এটা তোমার ওন ইউর ফল্ট, এটা তোমার নিজস্ব দোষ। তা সেটা যাতে না হয় তার জন্য এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, হাতের লেখার স্পিড বাড়াতে হবে, যাতে করে পরীক্ষায় ভালো করে লিখতে পারো। 3 ঘন্টার মধ্যে MCQ 24টি প্রশ্নের উত্তর করতে হবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং 8 নম্বরের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 8-এ লিখতে হবে 5টি, কিন্তু প্রশ্ন থাকবে 8টি। তার মানে 8টি প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 3টি কোশ্চেন এক্সেস থাকবে, টোটাল 5টা প্রশ্ন লিখবে, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন থাকবে 8টি, অথবা দিয়ে থাকবে এরকম সিরিয়াল। 8টি প্রশ্ন থাকবে, লেখা থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 8 40, প্রতিটি প্রশ্নের মান 8। তাহলে একটায় 8 নম্বর করে হলে 5টা প্রশ্নের উত্তর লিখলে 5 8 40। কিন্তু হাতের লেখা স্পিড না থাকার জন্য তোমরা 5টা লিখতে পারো না অনেকে। আবার অনেকে যারা একটু সিনসিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই লিখতে পারো,
অনেকে লেখো যে 5টায় 5টা লিখেছি, কেউ বলে 5টায় 4টা লিখেছি। এখানে কিন্তু কি হয়, 8-এ 8 পাবে না। মানে একটা বড কোশ্চেন যত ভালো করে লেখো না কেন, 8 নম্বরে 8 দেয় না, 8-এ 4, 5, 6, 6 ভালো হলে 7, 4, 5 ধরে রাখো, 8 নম্বরে 4, 5 ধরে রাখো, 5, 6 মানে পাওয়া যায়। তা সেক্ষেত্রে কিন্তু বড কোশ্চেন নম্বরটা তেমন মানে এগোবে না, বড কোশ্চেন বাড়তি নম্বরটা পাবে না, বড কোশ্চেন নাম্বারটা কিন্তু কম থাকবে। যেমন হিসাব করলে দেখা যায় 5-8 40, 5টা প্রশ্ন উত্তর লিখলে 40 নম্বর, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বড কোশ্চেনে 5টা লিখলেও 40 পাবে না। সেক্ষেত্রে তুমি 8-এ 4 করে ধরো, 4 করে ধরলে 4 5 20, 20 ধরে রাখো, 5টা লিখলে 20 নম্বর। কিন্তু অনেক সময় যদি 3টা লেখো বা 2টো লেখো তাহলে তো নম্বর অনেকটা কমে যাবে। আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেনে জোর দিতে হবে। শর্ট কোশ্চেন ছাড়া কোনো মতেই ভালো রেজাল্ট সম্ভব নয়। শর্ট কোশ্চেন এবং প্রজেক্ট এই দুটো নম্বর দিয়েই পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব। আর তোমরা সবসময় খেয়াল রাখবে, চেষ্টা করবে 8-এর প্রশ্ন 5টা অ্যাটেন্ড করার, পরীক্ষাতে 5টাই লেখার চেষ্টা করবে। আর আজকে আমি শুধু প্রশ্নের মান 8 এইরকম 8-এর প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, খাতায় লিখে রাখো। আমি যে 8 নম্বরের প্রশ্নগুলো বলবো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, আশা করি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে বলে আমি মনে করি। আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা নিরিখে আমি বলছি, গ্যারান্টি 100% গ্যারান্টি, 100% নিশ্চিত বলতে পারি। আমি যে প্রশ্নগুলো আজকে বলবো, উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার সাজেশন, প্রশ্নের মান 8, এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং লেখো। বলছি, প্রশ্নের মান 8, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, হ্যাঁ, ইতিহাস সাজেশন, প্রশ্নের মান 8 নম্বরের প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে। তোমাদের টার্গেট যে 8-এর প্রশ্ন 5টাই লিখবে, 8টাই কমন পড়বে। টোটাল প্রশ্ন থাকবে 8টাই তোমাদের কমন পড়বে, কিন্তু লিখবে যে কোনো 5টি। ওই 8টার মধ্যে এমন 5টি প্রশ্ন উত্তর লিখবে যেগুলো তোমাদের নিখুঁত, ভালো করে পড়েছো, মুখস্থ করেছো, শেখা আছে, জানা আছে, লিখতে কোনো অসুবিধা হবে না, ভুলে যাবে না। এইরকম পারফেক্ট 8টা থেকে যে কোনো 5টা প্রশ্ন চুজ করে নিয়ে, বেছে নিয়ে তোমরা লিখবে, ঠিক আছে? আর শর্ট কোশ্চেন কিন্তু 24টা এমসিকিউ করতে হবে, মানে 24টা এমসিকিউর উত্তর ঠিক করতে হবে, আর 16টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক লিখতে হবে। অর্থাৎ এমসিকিউ এসিকিউ একদম কম্পালসারি মাস্ট। এমসিকিউ এসিকিউ 40-এ 40 অ্যাটেন্ড করবে, আর 8 নম্বরের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে, ঠিক আছে? বলছি, কোশ্চেনগুলো লিখে নাও। তাহলে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাজেশন, আজকে শুধু এই ভিডিওতে প্রশ্নের মান 8-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে 40 নম্বরের আলোচনা। তোমরা জেনে গেলে যে তোমাদের 8-এর লিখতে হবে 5টি প্রশ্ন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 8 × 5 = 40, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান 8, লিখতে হবে 5টি প্রশ্নের উত্তর, ঠিক আছে? বলছি, নাম্বার 1 লিখে রাখো, যা বলবো গ্যারান্টি এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুল রয়েছে, হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত স্কুলের ছেলে মেয়েদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আমার কথা একটাই, এই সাজেশন পড়ে তোমরা যদি উপকৃত হও, তোমাদের যদি পরীক্ষা কমন পড়ে, তোমরা যদি লিখতে পারো, তোমাদের পরীক্ষা যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আমার এই পরিশ্রম সার্থক, ঠিক আছে? শুনে নাও। নাম্বার 1, ইতিহাসের প্রথম অধ্যায়ের বলছি, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? এই প্রশ্নটা 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এটা অ্যানুয়াল এক্সামের জন্য নয়, সামনে যে টেস্ট পরীক্ষা দেবে, তোমরা সবাই জানো যে অ্যানুয়াল এক্সামের আগে টেস্ট পরীক্ষা হবে, সেই টেস্ট পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আমি টেস্ট এবং অ্যানুয়াল এক্সাম দুটো একসঙ্গে সাজেশন দিচ্ছি, একই সাজেশন। টেস্ট অ্যানুয়ালের জন্য আমি আলাদা বলছি না। এই প্রশ্নগুলোই টেস্টের জন্য পড়বে, এগুলোই ফাইনালের জন্য পড়বে। প্রশ্নটা কি বললাম? পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? এটা পড়বে নাম্বার 1। নাম্বার 2 যেটা পড়বে, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো?
মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। মিথ ময়রসিয়া থ, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। নাম্বার 3, পৌরাণিক কাহিনী কাকে বলে? পৌরাণিক কাহিনী কাকে বলে? কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য লেখো। কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য লেখো। তাহলে 3টা প্রশ্ন বললাম। কি কি বললাম? পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? পড়বে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। পড়বে পৌরাণিক কাহিনী কাকে বলে? কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এগুলো এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, এরপরে তোমরা হয়তো লোককথা থেকে পড়তে পারো, কিংবদন্তি থেকে পড়তে পারো, মৌখিক ঐতিহ্য পড়তে পারো। মৌখিক ঐতিহ্য, লোককথা আর হচ্ছে কিংবদন্তি, এগুলো থেকে একটু দেখে নেবে 8-এর জন্য। আরেকটা প্রশ্ন তোমাদের না বললেই নয়, প্রশ্নটা আমি এখন বলছি। প্রশ্নটা হচ্ছে, বলবো এখন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। বা জাদুঘরের সংজ্ঞা দাও, জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। এগুলো হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে, ইতিহাসের প্রশ্নের মান 8। হ্যাঁ, মৌখিক ঐতিহ্য, কিংবদন্তি, মৌখিক ঐতিহ্য, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, মিথ ও লিজেন্ড, পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাস, আর হচ্ছে জাদুঘর। এগুলো ভালো করে, জনশ্রুতি, এগুলো ভালো করে 8 নম্বরের জন্য পড়ে নিতে হবে প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, জনশ্রুতি গেল। কিন্তু পেশাদারিটা ইম্পর্টেন্ট। পেশাদারি এবং পৌরাণিক কাহিনী বা অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা, এটাও পড়তে পারো। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। এরপর আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বলবো যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে বলে নিচ্ছি, শুনে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়? মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়? এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। এটা আর পড়বে উপনিবেশবাদের প্রসারের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। উপনিবেশবাদের প্রসারের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি। আরেকটা প্রশ্ন কি? সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের থিসিস সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ হবসন ও লেনিনের বক্তব্য আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট। হবসন এবং লেনিনের বক্তব্য অথবা মার্কেন্টাইল মূলধন, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে আমরা যাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে বলছি, পড়ে নেবে এগুলো। তৃতীয় অধ্যায়, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি উল্লেখ করো। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি উল্লেখ করো। তৃতীয় অধ্যায় থেকে এটা পড়তে হবে। আর আরেকটা প্রশ্ন পড়বে তৃতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। অথবা
সিরাজউদ্দৌলার সঙ্গে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ এই প্রশ্নটাই 2025-এ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন যেটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল? ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরের প্রশ্ন কি পড়বে? পরের প্রশ্নটা পড়তে হবে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে কোন প্রশ্নটা পড়বে? তারপরে পড়তে হবে, এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের। তাহলে তৃতীয় অধ্যায় থেকে কি বলা হলো? সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ। তারপরে বলা হলো পলাশির যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা। ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। চীনের উপর আরোপিত অসম চুক্তি। এই কটা তৃতীয় অধ্যায় থেকে পড়বে। আমার মনে হয় এই কটার থেকেই তোমাদের প্রশ্ন তৃতীয় অধ্যায়ে কমন পড়বে। তৃতীয় অধ্যায়ে কমন পড়বে এই কটা থেকে, গ্যারান্টি। খাতায় লিখে নাও তোমরা, ঠিক আছে? এগুলো পড়বে। তারপরের প্রশ্ন কি বলছি? চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় বলছি বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও। বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও। এই নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এটা চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, এই নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এরপরের প্রশ্ন কি? চীনের 4th মে আন্দোলন, মানে চৌঠা মে বা 4th মে, চীনের 4th মে আন্দোলনের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। গ্যারান্টি এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে। ভারতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান পড়তে হবে। আর কি পড়বে? রাজা রামমোহন রায়টা পড়তে হবে। এরপরে কি বলছি দেখো, এরপরে পড়তে হবে মুসলিম সমাজের অগ্রগতিতে শের সৈয়দ আহমদ খানের আলীগড় আন্দোলন। শের সৈয়দ আহমদ খানের আলীগড় আন্দোলনের ভূমিকা কী ছিল? গ্যারান্টি। চতুর্থ অধ্যায় থেকে পড়বে নবজাগরণ, পড়তে হবে রাজা রামমোহন রায়, পড়তে হবে চীনের 4th মে আন্দোলন আর আলীগড় আন্দোলন। আর একটা প্রশ্ন তোমাদের বলে নেই, বাংলার নমশূদ্র ও দলিত আন্দোলনের পরিচয় দাও। বাংলার নমশূদ্র ও দলিত আন্দোলনের পরিচয় দাও। এই কয়েকটা তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে। এরপর পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা শুনে নাও, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। পঞ্চম অধ্যায় থেকে পড়বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। আমি আবারও বলছি, খাতায় লিখে নাও। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, পঞ্চম অধ্যায় থেকে। তারপরে কি পড়তে হবে? রাওলাট আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া এবং পুলিশি দমন পীড়নের পরিচয় দাও। তাহলে প্রশ্নটা আরেকবার রিপিট করছি। রাওলাট আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া এবং পুলিশি দমন পীড়নের পরিচয় দাও। বা প্রশ্নটা একটু ঘুরিয়ে এইভাবে আসতে পারে, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? গান্ধীজি কেন
এই আইনের বিরোধিতা করেছিলেন। তাহলে কি বললাম? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইন। আর কি বলবো এই অধ্যায় থেকে? আর দুটো প্রশ্ন বলবো। 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের শর্তাবলী উল্লেখ করো। 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের ত্রুটি কী ছিল? এই আইনের ত্রুটি কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গে আরেকটা কোশ্চেন দেখতে পারো এখান থেকে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 সালের ইতিহাস পরীক্ষার জন্য। প্রশ্নটা আরেকবার বলছি, মিলিয়ে নাও। মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের ত্রুটি বিচ্যুতিগুলি কী ছিল? ত্রুটি বিচ্যুতিগুলি কী ছিল বা সমালোচনামূলক বিশ্লেষণ করো, একই ব্যাপার। এই কয়টা পড়বে পঞ্চম অধ্যায় থেকে। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি বলে দিচ্ছি। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে এই বলছি, ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের কারণ কি ছিল? ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের কারণ কি ছিল? এই আন্দোলনের গুরুত্ব লেখো। এই ভারত ছাড়ো আন্দোলনটা 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, এটা পড়বে। এরপর কি পড়তে হবে? এরপর পড়তে হবে ট্রুম্যান নীতি কি? ট্রুম্যান নীতি কি? এই নীতি ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো। এই নীতিতে কি বলা হয়েছিল? ট্রুম্যান নীতি কি? এই নীতিতে ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো। এই নীতি ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো। এই নীতিতে কি বলা হয়েছিল? বা আরেকটা প্রশ্ন পড়তে পারো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল? এটা পড়তে হবে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে কী কী বললাম? ষষ্ঠ অধ্যায় থেকে বললাম ভারত ছাড়ো আন্দোলন, ট্রুম্যান নীতি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। আর একটা কোশ্চেন বলবো ষষ্ঠ অধ্যায় থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়তেই হবে তোমাদের। সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা কী ছিল? অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী ছিল? আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা। এই প্রশ্নটা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আমি গ্যারান্টি দিলাম তোমাদের ভারত ছাড়ো আন্দোলন অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দুটোর মধ্যে একটা তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পড়বে। ভারত ছাড়ো আন্দোলন অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদ হিন্দ ফৌজের অবদান। এই নেতাজি সুভাষচন্দ্র বসু আর আজাদ হিন্দ ফৌজ, এই প্রশ্নটা অথবা ভারত ছাড়ো আন্দোলন, এই দুটো থেকে একটা কমন পড়বে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে সপ্তম অধ্যায় থেকে যেগুলো পড়বে আমি বলে দিচ্ছি। সপ্তম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে সুয়েজ সংকটের কারণ। সুয়েজ দন্তের স্বরস্যু উন্তস্তয় একার বর্গীয় জ। সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, এই কোশ্চেনটা পড়বে সপ্তম অধ্যায় থেকে। তারপরের প্রশ্নটা পড়বে বার্লিন সংকট বলতে কি বোঝো? বার্লিন বয় আকারে বা লয়রে রশ্মি দন্তের ন। বার্লিন সংকট বলতে কি বোঝো? এই সংকটের বিবরণ দাও। বার্লিন সংকট বলতে কি বোঝো? এই সংকটের বিবরণ দাও। আর কি পড়তে হবে? আরেকটা কোশ্চেন পড়বে কোরীয় সংকটের বিবরণ দাও। কোরীয় সংকট, তাহলে কি বললাম? সুয়েজ সংকট, বার্লিন সংকট, কোরীয় সংকট। আর একটা পড়বে জোট নিরপেক্ষ নীতি। আরেকটা প্রশ্ন বলি তোমাদের, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন তোমাদের এই মুহূর্তে আমি বলবো, এই সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নটা একটু দেখে নিও। সেটা হলো
প্যালেস্টাইন সমস্যা, প্যালেস্টাইন সমস্যা, এই তো। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে আমি বলে দিচ্ছি। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো বার্লিন সংকট, কোরীয় সংকট। বার্লিন সংকট আর কোরীয় সংকট এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে, অথবা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন। বার্লিন সংকট আর কোরীয় সংকট ইম্পর্টেন্ট সপ্তম অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা আজাদিন ফৌজের অবদান, এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে, পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, মরলে-মিন্টো আইন, রাওলাট আইন, মরলে-মিন্টো আইন আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। তারপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেখতে পারো 50-এর মন্বন্তর, বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও, এই মন্বন্তরের ফলাফল। ঠিক আছে, এগুলো পড়বে। ঠিক আছে, তারপর চতুর্থ অধ্যায় থেকে নবজাগরণ পড়তে হবে, রাজা রামমোহন রায় পড়তে হবে, বাংলা নমশূদ্র আন্দোলন, নমশূদ্র দলিত আন্দোলন পড়তে হবে, শের সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন। ঠিক আছে, এগুলো পড়ে নিতে হবে চতুর্থ অধ্যায় থেকে। ঠিক আছে, তৃতীয় অধ্যায় বললাম রেলপথ, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, হ্যাঁ এগুলো পড়তে হবে। আর চতুর্থ অধ্যায় থেকে আরেকটা কোশ্চেন পড়বো, চীনের 4th মে আন্দোলন, এগুলো পড়তে হবে। আর তৃতীয় অধ্যায় থেকে চীনের উপর আরোপিত অসম চুক্তি, তারপর হচ্ছে পলাশী বক্সার যুদ্ধের ফলাফল, ভারতের রেলপথ আর সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ। আর প্রথম অধ্যায় থেকে পড়তে হবে মিথ ও লিজেন্ড, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, মিথ ও লিজেন্ড, জাদুঘর। তারপরে পড়তে হবে তোমাদের যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে, আমি রিপিট করছি এগুলো, প্রথম অধ্যায় থেকে মিথ, লিজেন্ড, পেশাদারি ইতিহাস আর অপেশাদারি ইতিহাস, এগুলো পড়বে। জনশ্রুতি, এগুলো কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, এগুলো পড়তে হবে। আর এখন যেটা বলবো অষ্টম অধ্যায় থেকে বলে নিচ্ছি, শুনে নাও। অষ্টম অধ্যায় ইতিহাসের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে যেই প্রশ্নটা পড়তেই হবে তোমাদের, অষ্টম অধ্যায় থেকে বলে দিচ্ছি। অষ্টম অধ্যায় থেকে উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো। উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো। তারপরে কি পড়তে হবে অষ্টম অধ্যায় থেকে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও অগ্রগতি এবং গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, এই দুটো যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে আরেকটা প্রশ্ন পড়বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল, এটা পড়বে। আর পড়তে পারো শেখ মুজিবুর রহমানের ভূমিকা, বা পড়তে পারো অর্থনৈতিক উদারীকরণ কর্মসূচি। ঠিক আছে, এই প্রশ্নগুলো অষ্টম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম অষ্টম অধ্যায় থেকে বলা হলো উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য, অগ্রগতি এবং গুরুত্ব উল্লেখ করো। তারপর স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো, বা অর্থনৈতিক উদারীকরণ নীতির কর্মসূচি উল্লেখ করো। ঠিক আছে, এগুলো হচ্ছে অষ্টম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। অষ্টম অধ্যায় থেকে 3টা প্রশ্ন পড়লেই হবে। উপনিবেশীকরণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য। 2 নম্বর পড়তে হবে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য, অগ্রগতি এবং গুরুত্ব। আর পড়তে হবে
আর একটা পড়তে হবে স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা। ঠিক আছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল, বা ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির কর্মসূচি। আজকে আমি যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্ন থেকে 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পড়বে, তার থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা নিরিখে আমি যে প্রশ্নগুলো বললাম, এর বাইরে কোনো প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা